ট্রাক চালক আব্বাসের স্ত্রী কয় নম্বর স্ত্রী? আব্বাস তো বলেছে ৬ নম্বর। আসলে কয় নম্বর? সেটা জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। ৫ই জুন আসছে, হইচইয়ের পর্দায় বহিমিয়ান ঘোড়া দেখতে হবে। দর্শক বুঝতেই পারছেন আসলে যে ডায়লগটি আসলে বর্তমানে শোবিজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, সেটা হচ্ছে বহিমিয়ান ঘোড়ার সেই ডায়লগ, যেটা আসলে মোশাররফ করিমকে উদ্দেশ্য করে দিয়েছে রুনা খান। আমার সাথে আছে রুনা খান, তার সাথে আড্ডা দিতে চলে আসলাম। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনার এই ডায়লগটি তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মানে অনেকে রিলসে ব্যবহার করছে, টিকটকে ব্যবহার করছে, কেমন লাগছে? মানে এই বিষয়টা নিয়ে একটু জানাচ্ছে যে রিলস টিকটকে যে যাচ্ছে, এই বিষয়টি কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। টিকটকের ব্যাপারটা আমি জানি না, কারণ আমার কোনো ধারণা নেই। তবে সোশ্যাল মিডিয়াতে অনেক পেজে, অনেক ফরম্যাটে, মানে পোস্টার, মিম, ভিডিও বিভিন্ন ফরম্যাটে শেয়ার হয়েছে এবং অনেকগুলো আমার চোখেও পড়েছে। আমরা খুবই আনন্দিত, আমাদের পুরো টিম, বহিমিয়ান ঘোড়ার টিম, আমরা আনন্দিত যে একটি কন্টেন্টের ট্রেলার থেকেই এত ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা জিনিস আমি বলতে চাই যে এই যে একটি অংশ এতটা কি বলবো, জনপ্রিয়তা পাওয়া বা ছড়িয়ে পড়া বা প্রভাব বিস্তার করা, এর পেছনে আসলে অভিনয় শিল্পীর ভূমিকা খুবই কম বলে আমি মনে করি। এখানে মূল ভূমিকা বহিমিয়ান ঘোড়ার স্ক্রিপ্ট রাইটিং টিম, অমিতাভ রেজা চৌধুরী সহ তার পুরো টিমের পরিচালকের, মানে বা দৃশ্যটা ধারণ করার সময় আসলে অভিনেতা অভিনেত্রী কিন্তু সেই কাজটাই করেন যেটি পরিচালক চান। তো একটি দৃশ্য যখন দর্শকদের এত ভালো লাগা পায়, তখন মূল কৃতিত্বটা আমি খুবই বিশ্বাস করি যে পরিচালক এবং পুরো টিমের। অনেক সময় অনেক নাটকে বা অনেক বিভিন্ন অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্যারেক্টার আপনি করেছেন। আপনার লাইফে তো অনেক ক্যারেক্টার, এত ক্যারেক্টার মধ্যে থেকে কখনো নিজেকে মনে হয় না যে আমি নিজেই একটা ক্যারেক্টার? না, আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন। আসলে আমরা যারা অভিনয় করি, অভিনয় কর্মী, তারাও তো মানুষ। মানুষের স্বাভাবিক যে প্রবৃত্তিগুলো থাকে, ষড়রিপু বলি আমরা, বা স্বাভাবিক অনুভূতি, আমরাও তো তার বাইরে নই। সকল অনুভূতি, ইতিবাচক নেতিবাচক সকল অনুভূতি আমাদের মানুষের মধ্যে থাকে। তো যখন আসলে একটি চরিত্রে কাজ করতে যাই, সে সময় আমার মনে হয় যে ওই ব্যক্তি আমার অনুভূতির চাইতে বা ওই চরিত্রের সাথে ব্যক্তি আমি মিলে যাওয়ার চাইতে, যেই চরিত্রে কাজ করছি সেই চরিত্রটি যার নির্দেশনায় পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে, সে পরিচালকের চাওয়া বা পুরো টিম চরিত্রটিকে কিভাবে পর্দায় দেখতে চাইছে, সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। যে কারণে আমার অভিনীত চরিত্রের সাথে পুরোপুরিভাবে আমি মিলে গেছি এমন কখনো হয়নি, এমনটা আমি কখনো হতেও দিতে চাই না। চরিত্রগুলোকে আমি চরিত্রের জায়গায় রাখতে চাই, শুধু ওই চেষ্টাটা করতে চাই যে ওই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কিনা। রুনা খানের একটা লং জার্নি কেরিয়ারে, অর্থাৎ অভিনয় জগতে। এই লং জার্নিতে অনেকের তো আপসেটের জায়গা থাকে, তো আপনার আসলে কোনো আপসেটের জায়গা আছে কিনা যে এটা হতে পারতো বা এটা হওয়ার দরকার ছিল? আমার মানে কেরিয়ার রিলেটেডই কখনো মনে হয়েছে? না, একদমই না। বরং এটা আসলে যেহেতু লম্বা জার্নি, বলতে গেলে গল্পটাও লম্বা হয়ে যাবে। আমি আসলে যখন অভিনয়টা শুরু করেছিলাম, পেশাগত অভিনয় কর্মী হিসেবে আমি কাজ শুরু করি সিসিমপুরের মধ্য দিয়ে। তো সে সময় আমার এটুকুও আসলে ধারণা ছিল না যে অভিনয়টাই আমার পেশা হবে। কাজটা করতে গিয়ে আস্তে আস্তে আমি দেখেছি যে একজন মানুষ হিসেবে জীবন যাপনের জন্য বা জীবিকা নির্বাহের জন্য যেটুকু অর্থের প্রয়োজন, সেটা আমি এই কাজটা করে উপার্জন করতে পারছি। তারপরে সময়ের সাথে সাথে আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি, মানে সিসিমপুরের কথা আমি বলি। এবং তার পরবর্তীতে আসলে যত কাজ, আমি বিষয়টাকে এভাবে বলি যে একজন অভিনেতা বা মডেল হিসেবে গত 20 বছরে আমার কাছে যত কাজের প্রস্তাব এসেছে, তার মধ্যে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেই কাজগুলোর সাথে যুক্ত হয়েছি। এবং সেই কাজগুলোর মধ্য থেকে অনেক কাজ আমার জন্য দর্শকদের ভালোবাসা, সম্মান, স্বীকৃতি, বহু কিছু বয়ে নিয়ে এসেছে। অপ্রাপ্তি আমার নেই, অনেক পেয়েছি। মানে যেটুকু পেয়েছি এত নাও পাওয়া হতেই পারত।
যা পেয়েছি সে অনেক। র্যাম্পে যখন হাঁটছেন বা এই ধরনের কস্টিউম পরছেন, আপনার আসলে কেমন লাগে যখন এই ধরনের পারফরমেন্সে যাচ্ছেন? আমার তো ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি এবং এটা আমাদের এখানে না, পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই হয়। আসলে হয় কি, কোনো উদাহরণ টানতে গেলে তখন মনে হয় যে ও আচ্ছা তুমি ওকে তো ওর মতো মনে করছো, বিষয়টা একদমই এরকম না। ধরেন এবছরই শুরুর দিকে আমাদের পাশের দেশ, যেখানে সব্যসাচীর র্যাম্প শো হচ্ছিল, শো স্টপার দীপিকা। তো পৃথিবীর সকল দেশেই এই বিষয়গুলো আছে যে র্যাম্প শোতে সারা বছর জুড়ে যখন শো হয় তখন যারা রেগুলার মডেল তারা হাঁটে, কিন্তু যখন স্পেশাল শো হয় তখন আসলে যে মুখগুলো একটু সারা দেশব্যাপী পরিচিত, তারকা শব্দটা আমি কখনোই বলি না আমার ক্ষেত্রে, কারণ আমি ওটাতে বিশ্বাসী নই। তো যেই মুখগুলো সারা দেশে পরিচিত সেরকম একজনকে অতিথি হিসেবে তারা আনেন। যেমন আপনি র্যাম্প শোর কথা বলছিলেন, গত বছর খাদি উৎসবে আমি মাহিন খানের শো স্টপার হিসেবে হেঁটেছি। মজার বিষয় হচ্ছে সেই খাদি উৎসবে ফাইজার শো স্টপার হিসেবে অমিতাভ ভাই হেঁটেছেন। তিনি তার সেক্টরের পরিচিত মুখ, ঠিক আছে, এবং দিলার আন্টি হাঁটছেন। আমি ভীষণ এনজয় করি, আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। আমি বলতে পারি যে আমার জন্য বরং দোয়া করবেন, শুভকামনা রাখবেন, যতদিন বেঁচে আছি সুস্থ আছি যাতে কাজের মধ্যে থাকতে পারি। রুনা খানের একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যখন বাসায় থাকেন নিশ্চয়ই হয়তো মানে আপনি সময় কীভাবে কাটে? আমার একটু জানা যাচ্ছে যে অনেকে তো টেলিভিশন দেখেন বা অনেকে ফেসবুকিং করেন, অনেকে রান্নাবান্না করেন, আপনার আসলে কোনটা করে আসলে সময় কাটে? আমার তো একটা ছোট্ট পরিবার আছে, আমার ছোট একটা বাচ্চা আছে, আমার মেয়ের বাবা আছে, তো পারিবারিক জীবন বা ঘর সংসারের কাজ তো থাকেই। আর তার বাইরে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, আমি রোজ গান শুনি, আমি টেলিভিশন দেখি, টেলিভিশনে ভালো সিরিজগুলো আমি আমার মেয়ে বা আমার মেয়ের বাবা আমরা একসাথে, বা আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। বই পড়াটা আমি আসলে খুব বেশি পড়তে পারি না, তো অবসরের সময়গুলো এভাবেই কাটে। আমার বারান্দায় একটা ছোট্ট বাগান আছে, ওখানে আমার কিছু গাছ আছে, এই তো এভাবেই কেটে যায়। রুনা খান যখন আয়নার সামনে দাঁড়ায়, অর্থাৎ রুনা খানের পছন্দের আসলে অনেকেই থাকে না যে তার চোখ পছন্দ বা তার হাসি পছন্দ, আসলে আপনার কোনটি পছন্দ বা ওভারঅল? আমার নিজের কোনো কিছু আমার অত মানে বিশেষ পছন্দ সেরকম বলার মতো কিছু নেই, তবে আমার বর বলে আমার হাসি খুব সুন্দর, আমার যখন মন ভালো থাকে আমি যখন হাসি তখন পুরো বাড়ি ঝলমল করে, আমার বর বলে এটা। তবে আমার নিজের ক্ষেত্রে ওরকম না, খুব বিশেষ কিছু নেই আমার নিজের পছন্দের আর কি। বর্তমান সময় তো আসলে মানুষ ভাইরাল হতে চাচ্ছে, অর্থাৎ নেগেটিভিটির মাধ্যমেই অনেকেই ভাইরাল হচ্ছেন। আপনারা হয়তো দেখেছেন যে আমরা দেখতে পাই, আপনারা যেমন কাজের মধ্য থেকে মানুষের আলোচনায় ছিলেন, এখনও আছেন, মানে দুইটা সময়ের, তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে সময়ের সাথে সাথে আসলে অনেক কিছু বদলায়, তো এখন সোশ্যাল মিডিয়া একটা বড় অংশ আমাদের জীবনে মানে প্রভাব বিস্তার করা অংশ, এবং আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা খুব বেশি সময় ধরে অভ্যস্ত নই, খুব 8-10 বছর ধরে আমরা এটা ব্যবহার করছি। সময়ের সাথে সাথে আমরা এটার সাথে অভ্যস্ত হতে পারবো, একটা জিনিস। আর আপনি যেটা বলছিলেন যে ইতিবাচকতা নেতিবাচকতা আসলে সবসময়ই ছিল আগে, এত সহজে সোশ্যাল মিডিয়া না থাকার কারণে, সোশ্যাল মিডিয়া বলতে যেহেতু প্রত্যেকের হাতে হাতে ফোন, সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে মুহূর্তে, তো প্রচার মাধ্যমটা এত হাতে হাতে ছিল না, এত দ্রুত ছড়িয়ে পড়তো না। কিন্তু আমি খুবই তীব্রভাবে বিশ্বাস করি যে কাজের ক্ষেত্রে, সেটা শুধু অভিনয় নয়, অভিনয়, সঙ্গীত, নৃত্য বা যে কোনো শিল্পকলার যে কোনো মাধ্যমেই যার শিল্পমান আছে তাই আসলে শেষ পর্যন্ত টিকে থাকবে। এই মুহূর্তে আমি জনপ্রিয়, মানে আমি কথার কথা বলছি, এই মুহূর্তে আমি জনপ্রিয়, সেটা খুব একটা অর্থ বহন আমার কাছে করে না। সেইটা অর্থ বহন করে যেটা আসলে বহু সময় গিয়েও যার আবেদনটা, অর্থটা থাকে। তো সময়ই বলে দেবে আসলে কি থাকবে কি থাকবে না, কোনটার শিল্পমান আছে, কোনটা দর্শকের মনে থাকবে। সেজন্য আমাদেরকে ওই সময়টুকু দিতে হবে, ওই অপেক্ষাটুকু করতে হবে, আর বাদবাকি সব ঝরে যাবে, ওগুলো নিয়ে অত অস্থির হওয়ার কিছু নেই।